আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আমি এনাম, আশা করি সবাই ভালো আছেন। বন্ধুরা, আজকে একেবারে সংক্ষিপ্ত একটা ভিডিও এবং ডিফেন্সের কিছু খবর বলবো এবং বাংলাদেশের মানে অস্থিরতার কারণে কাংলিয়ারা একেবারে উঠে পড়ে লাগছে এবং কাংলিয়াদের কিছু খবর থাকবে। এবং আমার মনে হয় যে প্রত্যেক দিন আমি দুটা করে ভিডিও আপ করতেছি, একটা ডিফেন্সের উপরে এবং সাথে কিছু কাংলিয়ার খবর থাকে। গুরুত্বপূর্ণ যদি বাংলাদেশের কিছু থাকে সেটা নিয়ে আলাপ করি এবং সেটা প্রত্যেক দিন সন্ধ্যা 6টা থেকে 7টার মধ্যে আপ করার চেষ্টা করা হয়। এবং আরেকটা ভিডিও আপনারা প্রত্যেক দিন সকালে পাবেন এবং সেটা সকাল 7টার দিকে আপলোড করার চেষ্টা করা হয়। তো সেটা একেবারে বাংলাদেশের আভ্যন্তরীণ ব্যাপার এবং বাংলাদেশ কারেন্ট অ্যাফেয়ার্স এবং রাজনৈতিক প্রেক্ষাপট এগুলো নিয়ে সেখানে কথা বলার চেষ্টা করি। তো বন্ধুরা, ভিডিওতে চোখ রাখবেন এবং যারা নতুন চ্যানেলের নতুন সংযুক্ত হয়েছেন তারা অবশ্যই বেশি বেশি করে লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করবেন। এবং যারা চ্যানেলে আজকেই প্রথম ভিডিওটা দেখতেছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং সাথে থাকবেন। তো বন্ধুরা, আসেন আমরা ভিডিওটা শুরু করি। তো বন্ধুরা, প্রথমে ডিফেন্স রিসার্চ ফোরাম ডিআরএফ, মানে তারা খুব ভালো ভালো পোস্ট দেয় আর কি। তো দেখেন, এখানে তারা দিয়েছে 7 ঘন্টা আগে একটা পোস্ট দিয়েছে এবং সেখানে দেখাচ্ছে যে একটা ছবি। তো এখানে ব্লার করে দেওয়া হচ্ছে মুখটা এবং পোস্টের মধ্যে তারা লিখছে যে তুরস্কের তৈরি MKS-18 কর্নার শট গান হাতে পুলিশের একজন APBN সদস্য। তো MKS-18 তুরস্কের তৈরি, এটা এই কর্নার শট গান যেটা আর কি, এটার একটা সুবিধা হচ্ছে যে দেয়ালের আড়াল থেকে কিন্তু শট করা যায় এবং সেখানে মাথাটা কিন্তু সুরক্ষিত থাকে আর কি। তো এটা একদম সাংঘাতিক একটা ডিসকভার। তোমাদের আমরা নানা ধরনের খবর পাচ্ছি এবং এটা নিয়ে আমিও কথা বলি যে তুরস্কের আবার একটা প্ল্যান হচ্ছে যে বাংলাদেশের একটা রাজনৈতিক দলকে ক্ষমতায় বসানো। তো এইগুলো যদি ওই ভারতের মতো যদি তারা আবার মানে আচরণ করে, ভারত যেভাবে আওয়ামী লীগের সাথে করছিল আর কি, তো এইটা যদি হয় তাইলে আবার আমাদের মধ্যে শঙ্কা তৈরি হবে এবং তখন কি তাইলে আবার আমরা তুরস্কের সাথে বন্ধুত্ব করতে পারবো, মানে একটা বন্ধু রাষ্ট্র হিসাবে চিন্তা করতে পারবো? এটা কিন্তু একটা শঙ্কার জায়গা থেকে যায়। বাংলাদেশের আভ্যন্তরীণ ব্যাপারে মানে কেউ কিন্তু হস্তক্ষেপ করতে পারবে না এবং এটা কিন্তু আমরা স্বাধীন একটা দেশ, স্বাধীন চেতা মানুষ এবং এগুলো কিন্তু আমরা ভালো চোখে দেখি না এবং এগুলোর খুব ঘোর বিরোধী। আমরা এটা চিন্তা করি না যে এটা মুসলিম রাষ্ট্র হবে বা খ্রিস্টান রাষ্ট্র হবে বা ধর্ম নিরপেক্ষ দেশ হবে। আমরা যা ছিলাম ভাই, আমরা আমাদের সিদ্ধান্ত আমরা নিজেরাই নিব এবং বাইরের রাষ্ট্ররা কিন্তু বাংলাদেশে নাক গলাবে না, একদম সিম্পল আর কি। তো দেখেন, এখানে ডিফেন্স টেকনোলজি অফ বাংলাদেশ DTB তারা আরও একটা পোস্ট দিয়েছে এবং এটা 48 মিনিট আগে, যে বাংলাদেশ নেভাল এভিয়েশন বার্ডস, মানে ওই নেভাল এভিয়েশনের আবার বার্ডসও আছে আর কি। তো এখানে দেখাচ্ছে যে ডর্নিয়ার DO 228 NG ম্যারিটাইম পেট্রোল এয়ারক্রাফট, মানে এখানে একটা মানে মডেলের নাম দেওয়া হয়েছে এবং এটা একটা ম্যারিটাইম পেট্রোল এয়ারক্রাফট এবং AW109, মানে এটা আমরা জানি যে ইটালির একটা মেরিটাইম সার্চ অ্যান্ড রেস্কিউ হেলিকপ্টার আর কি। আমরা জানি যে রিসেন্টলি 2টা হেলিকপ্টার এখানে আসছে এবং এটা নিয়েও কিন্তু আমি ভিডিও বানিয়েছি, যারা দেখেন না অবশ্যই দেখবেন আর কি। তো এখানে এই সুন্দর একটা মানে ম্যারিটাইম পেট্রোলিং করতেছে আর কি এবং সাগরের উপরে এগুলি ঘুরে বেড়ানো, এটা ভাই স্বস্তিদায়ক আর কি। এবং এরকম ছবি আসছে এবং তারা এই ম্যারিটাইম পেট্রোল এয়ারক্রাফট এবং AW109 ম্যারিটাইম সার্চ অ্যান্ড রেস্কিউ হেলিকপ্টার, এইটার একটা মানে সুন্দর ছবি এখানে তারা দিয়েছে। তো আমরা দেখি আর কি ছবিগুলো, সুন্দর ছবি। প্রত্যেকটা ভিডিওতে বলি যে বাংলাদেশ সামরিক বাহিনীর সক্ষমতা কিন্তু বাড়াতে হবে এবং বাংলাদেশ নেভি, এয়ারফোর্স এবং বাংলাদেশ আর্মি প্রত্যেকটার শক্তিশালী একটা অবস্থান আমরা দেখতে চাই এবং এটা খুব দ্রুত। তো দেখেন, এখানে ছবিগুলি আমরা দেখি, এখানে এই যে হেলিকপ্টার দুটোর ছবি আসছে, তারপরে এখানে আরও হেলিকপ্টার দেখতেছি এবং এয়ারক্রাফট দুটা, এবং এগুলো খুব ভালো একটা ডিসপ্লে এবং এগুলা হচ্ছে আর কি বিভিন্ন ড্রিলে দেখা যাচ্ছে এবং বিভিন্ন অনুশীলন এবং মহরতে এগুলো দেখা যাচ্ছে। আমাদের অবশ্য ভালো লাগার জায়গাগুলি এখানে এবং প্রচুর সক্ষমতা বৃদ্ধি করতে হবে। আমরা কিন্তু প্রতিনিয়ত থ্রেট অনুভব করি এবং এগুলি আসলে কাটানোর দায়িত্ব কিন্তু সরকারের এবং কিছু কিছু সময়ে ওই রাজনৈতিক দলগুলার। তো আমরা যদি নিজেরাই তাদেরকে ওই হামলা, তারপরে আমাদের দূতাবাসের উপরে ঘেরাও, তারপরে এই অস্থিরতা তারা যেগুলি করতেছে এখন, তো এগুলো যদি আমরা নিজেরাই সুযোগ করে দিই তাহলে তো ভাই দেশপ্রেমিক আপনারা কেমনে হইলেন?
তো অবশ্যই আমি এই বিষয় নিয়ে আরও একটা ভিডিও বানাবো। আপনারা যারা দেখতে চান অবশ্যই প্রত্যেকদিন সকালে আমি এই ভিডিওগুলি আপ করি আর কি, তো চোখ রাখবেন আর কি। তো দেখেন এখানে আরও একটা খবর আছে, সেটা হচ্ছে ডিফেন্স রিসার্চ ফোরাম ডিআরএফ, তারা 16 ঘন্টা আগে এরকম একটা খবর দিয়েছে যে পাকিস্তানের JF-17 ক্রয়ের আনআইডেন্টিফাইড কাস্টমারের খবর অবশেষে প্রকাশিত হয়েছে। এই কাস্টমার কান্ট্রি হলো লিবিয়া। এবং আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া কিন্তু ওনার ভেরিফাইড মানে ফেসবুক পেজ থেকেও কিন্তু এরকম একটা প্রচার করেছিলেন যে J-10C আসতেছে, ইউরোফাইটার আসতেছে, কিন্তু উনি কিন্তু JF-17 নাম নেয় নাই। এটা কিন্তু ওই সময় আমি দেখছি আর কি। তো যাই হোক, আসলে ভালো বা না আসলে কিন্তু আরও ভালো। আমার মনে হয় যে এখন বাংলাদেশে যে একটা রাজনৈতিক অস্থিরতা তৈরি হচ্ছে, একটা পক্ষ কিন্তু তাদের দিকেও কিন্তু একটা ভালো নজর দিয়ে রাখছেন আর কি, যে এরকম আনস্টেবল একটা সিচুয়েশন এবং বাংলাদেশকে ডিস্টেবিলাইজ করার মানে কাদের আসলে লাভ। তো এখন ভারত এবং বাংলাদেশের সাথে যদি যুদ্ধ লেগে যায় তাহলে পাকিস্তানের লাভ। অলরেডি কিন্তু পাকিস্তানের বিভিন্ন ইউটিউবাররা মানে উস্কানিমূলক কথাবার্তা বলতেছে যে এই ঢুকে গেল ভারত, এবং ভারতেও হচ্ছে আর কি, ভারতেও মানে উন্মাদনা তৈরি হচ্ছে, এবং এটা নিয়ে আমি একটা আলাদা ভিডিও বানাবো, আপনারা দেখবেন আর কি। তো এখানে তারা বলতেছে যে পাকিস্তানের JF-17 ক্রয়ের আনআইডেন্টিফাইড কাস্টমারের খবর অবশেষে প্রকাশিত হয়েছে। এই কাস্টমার কান্ট্রি হলো লিবিয়া। এবং আমরা কিন্তু মাঝখানে শুনতেছিলাম যে নাইজেরিয়াও এরকম তারাও কিনতে চায় এই ধরনের কিছু, এবং বড় একটা কোয়ান্টিটি আর কি। বার্তা সংস্থা রয়টার্সের বরাদে জানা গেছে পাকিস্তান লিবিয়ান ন্যাশনাল আর্মি LNA এর কাছে $4 বিলিয়ন বিনিময়ে 16টি JF-17 যুদ্ধ বিমান সরবরাহ করবে। এই চুক্তির মেয়াদকাল ধরা হয়েছে 2.5 বছর। আমরা আবারও বলছি, পাকিস্তানের JF-17 এর সাথে বাংলাদেশের যুদ্ধ বিমান ক্রয়ের কোনো সম্পর্ক নেই। মানে এটা দরকার আছে ভাই। এখন আপনারা মাথা ঠান্ডা কইরা, যেহেতু ওই বিএনপির ওই তারেক রহমান সাহেবও উনি আসতেছে দেশে, খুব মাথা ঠান্ডা করে ভাই মানে প্রত্যেকটা দেশের সাথে সামরিক এবং ট্রেড রিলেশন তৈরি করতে হবে। এত বড় একটা রাষ্ট্র ভারত, এবং আমি প্রত্যেকটা দেশে কিন্তু তাদের যে অ্যাগ্রেশন এবং তাদের যে চুলকানি এবং তারা যে বুলি করে, এগুলোর কিন্তু ভাই প্রতিবাদ করি। এখন ভারতের পক্ষে যদি কোনো একটা কথা চলে আসে, আপনারা আবার দালাল বানায় দিয়েন না। এই আপনাদের একটা অভ্যাস আর কি, মানে ভারতের পক্ষে কেউ কথা বললেই ভাই দেশদ্রোহী। মানে এত বড় দেশ তো ইগনোর করতে পারবেন না। এই জামাতের আমিরও বলছে যে ভাই আমরা বন্ধুত্ব চাই, প্রতিবেশী মুছে বলা যায় না, এই সেই। এখন ওই হাদির বিষয়টা কেন্দ্র করে, মানে হাদির কিলার যদি মানে ফয়সাল না হয়ে ওই ভারতের যদি রয়ের কেউ হইতো আর কি, ধরা পড়তো, তাহলে তো ভাই অলরেডি যুদ্ধ শুরু হয়ে যেত। তো দেখেন এখানে আমি আবারও পড়ি যে আমরা আবারও বলছি, পাকিস্তানের JF-17 এর সাথে বাংলাদেশের যুদ্ধ বিমান ক্রয়ের কোনো সম্পর্ক নেই। বাংলাদেশ বিমান বাহিনী ইউরোফাইটার টাইফুন এবং J-10C এর প্রতি আগ্রহী এবং সেভাবেই কার্যক্রম এগিয়ে যাচ্ছে। মানে এটা করেন ভাই, মানে আপনারা ওই ওই আওয়ামী লীগের মানে ভালোবাসতে গিয়ে ভারতকে ঢুকাই ফেলছিলেন, এখন জামাত শিবিরকে ভালোবাসতে গিয়ে আর পাকিস্তান তুরস্ককে ঢুকাই ফেললে ভাই আমরা বাংলাদেশপন্থীরা যারা আছি আমরা উদ্বাস্ত হয়ে থাকি আর কি। মানে আপনারা এখানে এসে গালাগালি করেন, মানে ছাগল টাগল বলেন আর কি। তো আমরা তো ছাগল হইতে চাই না, আমরা মানুষ হতে চাই। এখন মানুষও হবো, আবার জামাত শিবিরও করবো না, আওয়ামী লীগও করবো না, তাহলে আমরা যাবো কই ভাই? আমরা ভারতেও যাইতে পারবো না, আমরা পাকিস্তানও যাইতে পারবো না, তুরস্কেও যাইতে পারবো না। মানে আমাদের জন্য একটা দম বন্ধ করার একটা সিচুয়েশন আপনারা তৈরি করেন না। আমার মতো যারা আছেন, যারা বাংলাদেশে থাকেন আর কি, তারা সবাই যেন শান্তিতে বসবাস করতে পারেন, এটা কিন্তু এনশিওর করার দায়িত্ব কিন্তু আমাদের প্রত্যেকটা রাজনৈতিক দলের নেতা কর্মী এবং সমর্থক সবার আর কি। মানে বুলি করে না ভাই, মানে বুলি করে আসলে হিংসা ছড়িয়ে তো কারোর কোনো লাভ নাই আর কি। তো দেখেন এখানে পাকিস্তানের আসলে পাকিস্তানে ওই তারা ওই অস্ত্র গোলা বারুদ বিক্রি করি মানে ঠিকই আছে, তাদের অর্থনৈতিক অবস্থা কিন্তু ভালো না। ইকো টেক্সটাইল একদম রিসেন্ট একটা খবর তারা দিয়েছে যে কনসার্ন অ্যাজ পাকিস্তান টেক্সটাইল এক্সপোর্টস ফল। মানে ওরা ওই গার্মেন্টসটাই কিন্তু আসলে এক্সপোর্ট করে তাদের ওই অর্থনীতি চলে আর কি। এবং IMF যারা আছে তারা লোন দেয়, এবং বিভিন্ন মধ্যপ্রাচ্যের মানে দেশ যারা আছে তারা ওই জাকাত ফিতরা দেয়, এগুলো দিয়ে তারা মানে পাকিস্তান তাদের অর্থনীতি চলে ভাই। এটা ট্রু ফ্যাক্ট। ভালোবাসা দেখান সেটা ভিন্ন, কিন্তু তাদের অর্থনৈতিক অবস্থা কিন্তু বাংলাদেশের চেয়ে অনেক খারাপ। আমরা বরং তাদেরকে দিতে পারি, তারা আমাদেরকে কি দিবে? মানে এখন যদি আমরা ইস্ট পাকিস্তান হই তাহলে তো আমাদের মানে তাদেরকে সুবিধা করে দেওয়া। মানে যদি আপনারা বাংলাদেশ এবং পাকিস্তানের মানে মেলবন্ধন চান, তাহলে এখন তাদেরকে বরং ওয়েস্ট বাংলাদেশ হইতে হবে। তাদের অর্থনীতির চাইতে আমরা অনেক এগিয়ে আছে। তাদের কি আছে? তাদের খালি একটা অ্যাটম বোম আছে। তো এটাও তো বানানোর কোনো ব্যাপার না।
রাশিয়াকে আপনি ওই রূপপুরে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র বানাইতে দিয়েছেন, রাশিয়াকে বললেই ভাই এখানে 2-10টা অ্যাটম বোম বানায় দিয়ে যায় আর কি। তাহলে তো আমরা ওই তাদের থেকে আরও এগিয়ে গেলাম, এবং আমরা আমাদের এই কনসেন্ট্রেশনটা দেইনি সমরাস্ত্র এবং সামরিক খাতে আর কি। তো যার জন্যই আমরা পিছিয়ে আছি। এটা ডেভেলপ করা তো কোনো ব্যাপার না। 5 বছরের মধ্যে ভাই ওয়ার্ল্ডের মধ্যে বেস্ট একটা অন্যতম একটা শক্তিশালী সামরিক বাহিনী গঠন করা এবং অস্ত্রশস্ত্র এবং সামরিক খাতে কিন্তু আমরা একটা ভালো একটা উন্নতি করতে পারি। তো এইটা তো আসলে আমাদের মানে কোনোভাবেই দুর্বলতা হইতে পারে না। আমরা পিছিয়ে পড়া রাষ্ট্র কে বলছে ভাই? বিভিন্ন প্যারামিটারও কিন্তু আমরা ওই কাংলিয়া এবং পাকিস্তানের থেকেও আগিয়ে আছে আর কি। তো এটাকে মানতে হবে আর কি। দেখেন এখানে কনসার্ন অ্যাজ পাকিস্তান টেক্সটাইল এক্সপোর্টস ফল, এখানে আমি যদি ছোটো করে পড়ি, দ্য পাকিস্তান টেক্সটাইল কাউন্সিল পিটিসি হ্যাজ রেজড কনসার্নস ওভার এ ডিপেনিং crisis after export fell 3.83% year on year in the first quarter of fiscal year 26 to $7.61 billion, down from $7.91 billion in the same period of last year. তো এখানে আরও বলতেছে যে textiles account for about 60% of Pakistan's exports. September alone saw exports drop 11.71% to $2.51 billion, the fifth contraction in the last 6 months. At the same time, imports rose 13.49 to $16.97 billion. মানে তাদের ওই আমদানি বাইরে গেছে, রপ্তানি কমতেছে, গার্মেন্টসের এগুলি কমে যাচ্ছে। তো এই তাদের ভাই খুব খারাপ অবস্থা। এবং IMF এবং অন্যান্য যারা নাকি লোন টোন দেয় তারা কিন্তু ওই খুব নাজেহাল অবস্থা। তারা যেটা করে, তারা ওই মাঝে মাঝে আফগানিস্তানে বোমিং করে, ভারতে বোমিং করে, এগুলো নিয়ে তারা ওই মানে নিউজের হেডলাইনে থাকে। তো পাকিস্তানের ওইদিকে আমরা আসলে খুব কেয়ারফুলি আমাদের যাওয়াটাই কিন্তু উচিত হবে। মানে আপনারা সামরিক ভারতের অ্যাগ্রেশন ঠেকানোর জন্য অবশ্যই পাকিস্তানকে কাছে টেনে নেওয়া যায়, কিন্তু ভারতের অ্যাগ্রেশন ঠেকাবেন এই যুদ্ধ কইরা? মানে একটা ছোট রাষ্ট্র, এত বড় একটা রাষ্ট্রের সাথে আমরা যুদ্ধ করার চিন্তা মানে কেন করব ভাই? মানে যারা আমাদের এই মাথার মধ্যে এই যুদ্ধ জিনিসটা ঢুকাই দিচ্ছে, এটা তো একটা সতর্কতামূলক একটা চিন্তা হওয়া উচিত যে আমরা কেন যুদ্ধ করব ভারতের সাথে। আমরা নিজেদের সামরিক সক্ষমতা বাড়াবো, আমরা আধুনিক জেট ফাইটার কিনবো, আমাদের নেভি, আমাদের এয়ারফোর্স, আমাদের সামরিক বাহিনী সমস্ত কিছু আপগ্রেড করব। কিন্তু তারা যদি অ্যাটাক করে তাইলে না, তারা যদি কখনো মানে ফ্যান্টাসি করতে যায় তাইলে না আমরা একটা জবাব দেবো। আমরা হুদাই কেন তাদের এই উত্তেজনার মধ্যে পইরা আবার তাদের মানে সাথে যুদ্ধ একটা খেলা খেলবো আর কি। এবং এইগুলোর তো সুযোগ নিবে পাকিস্তান, নিবে তুরস্ক, নিবে এবং অন্যান্য রাষ্ট্র নিবে, যে তাদের অস্ত্র তো মানে গোলা বারুদ তো এখানে রপ্তানি করা লাগবে। এবং এই মাঝখানে কিছু দালাল আছে আর কি, এবং সেই দালালগুলো বাংলাদেশে থাকে এবং বিদেশে থাকে, আমেরিকায় থাকে, ইউরোপে থাকে। তো তাই সেই দালালগুলার লাভ হবে, এবং এই দালালগুলো প্রত্যেকটা অস্ত্র আমদানিতে বড় বড় মানে দান মারবে। এইটাই তো তাদের ব্যবসা আর কি। তারা চায় যে বাংলাদেশ এবং ভারত এবং বাংলাদেশ এবং মায়ানমারের সাথে একটা সবসময় একটা যুদ্ধ একটা উত্তেজনা যেন তৈরি হয়, এবং কোনো কারণে একটা যুদ্ধ শুরু হয়ে গেলে ভাই তারা মানে ফুলে ফাঁপে একেবারে বিশাল একটা ধনী হয়ে যাবে আর কি। তো এগুলো নিয়ে একটু সতর্কতা থাকি আর কি, এবং সতর্ক হই এবং চোখ কান খোলা রাখি, এবং শত্রুকে ভাই চিনতে ভুল করেন না। বাংলাদেশ যুদ্ধে জড়াবে এবং তাদের কিন্তু ওই বিলিয়ন মানে মিলিয়ন তো না, বিলিয়ন ডলারের ব্যবসা। তো এগুলো নিয়ে একটু সতর্ক থাকি, এবং মানে কার উপকার হয় যে ভারতের সাথে বাংলাদেশ আবার একটা যুদ্ধে জড়িয়ে গেলে আর কি। তো এটা নিয়েও একটা ভাবনার ব্যাপার আছে, এবং আমার মনে হয় যে বিস্তারিত সেই ভিডিওতে আপনারা চোখ রাখবেন। এবং যারা আমার চ্যানেলে একেবারে নতুন আছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে বলবেন না, লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করে দেবেন, এবং সাথে থাকবেন বন্ধুরা। এখনকার মতো বন্ধুরা এইটুকুই, খুব তাড়াতাড়ি ফিরবো, সাথে থাকেন। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।